ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে কোনো রাষ্ট্রের জন্য ভৌগোলিক অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তির উৎস হতে পারে, আবার দুর্বলতার কারণও হতে পারে। ঠিক তেমনি ভারত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক দোধারি তলোয়ার। একদিক থেকে যেমন ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার ক্ষেত্রে করিডোরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আবার অন্যদিক থেকে হিসেব করলে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করছে। কিভাবে জানবো তার আগে শিলিগুড়ি করিডোর সম্পর্কে একটু জেনে আসা দরকার। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ছোট্ট ভূখণ্ড। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি। শহরটি প্রায় 62% দার্জিলিং জেলা আর 38% জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত এবং এর আশেপাশের বেশ কিছু অঞ্চলের সমন্বয়ে করিডোরটি গঠিত। শিলিগুড়ি করিডোর দৈর্ঘ্যে প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থে 22 কিলোমিটার। কোনো কোনো জায়গায় করিডোরটির প্রস্থ আরও কম, মাত্র 17 কিলোমিটার। ভারতের 28টি প্রদেশের মধ্যে 8টি প্রদেশ উত্তর পূর্ব ভারতে অবস্থিত। সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট 7টি প্রদেশকে একত্রে বলা হয় দ্য সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু নয়াদিল্লি থেকে বহু দূরে অবস্থিত। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও অন্যান্য কারণে সেভেন সিস্টার্স প্রদেশগুলোতে স্বাধীনতা আন্দোলন সহ রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান। এর ফলে এই অঞ্চলের উপর কন্ট্রোল ধরে রাখা ভারতের জন্য বেশ কঠিন। তদুপরি এই অঞ্চলের সীমানা ও মালিকানা পুরোপুরি সুনির্দিষ্ট নয়, কারণ অরুণাচল প্রদেশের একটা বড় অংশকে চীন নিজেদের স্বায়ত্তশাসিত ভূখণ্ড হিসেবে দাবি করে। এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ও উত্তর পূর্ব ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত সরকারকে উত্তর পূর্ব ভারতে চালাতে হয় কড়া নজরদারি। কিন্তু সমস্যাটা হচ্ছে, মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যোগাযোগের জন্য রয়েছে একটি মাত্র পথ, শিলিগুড়ি করিডোর। মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো, যে কারণে এটাকে বলা হয় দ্য চিকেন নেক। টোটাল ভারতকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে দেখা যায় শিলিগুড়ি করিডোর ভারতের এই দুইটা অংশকে পরস্পরের সাথে যুক্ত করেছে। অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগই থাকতো না। এমনকি উত্তর পূর্ব ভারতের সীমান্তে নেই কোনো সমুদ্র। ফলে সমুদ্রপথে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপন একেবারেই অসম্ভব। তাই ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যদি এই মুরগির ঘাড় মোটকে দেয়, অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখল করে নেয়, তাহলে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবার একটা সিম্পল কোশ্চেন, যে শিলিগুড়ি করিডোর কারা তৈরি করেছে? শিলিগুড়ি করিডোর সৃষ্টির জন্য ভারত ব্রিটেনকে সবথেকে বেশি দায়ী করে, কারণ ভারতবর্ষ ভাগ হওয়ার আগে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশ ভারতের অংশ ছিল। তখন মূল ভারত থেকে পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশের মধ্য দিয়ে খুব সহজেই উত্তর পূর্ব ভারতে পৌঁছানো যেত। কিন্তু 1947 সালে ভারত ভাগের সাথে সাথে বঙ্গ বা বাংলা প্রদেশও ভাগ হয়ে যায়। ফলে পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পেলেও পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। আর এই সিচুয়েশনে ব্রিটিশ সরকার মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে স্থল সংযোগ রক্ষা করার জন্য শিলিগুড়ি ও এর আশেপাশের একটি ক্ষুদ্র অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে। মূলত এই অঞ্চলটি হচ্ছে শিলিগুড়ি করিডোর। তাই ভারতের জন্য শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকীর্ণ করিডোরের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের সংযোগ রক্ষা করা হয়েছে। ফলে ভারত সরকার দিল্লি থেকে উত্তর পূর্ব ভারতের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে। যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে দিল্লির পক্ষে উত্তর পূর্ব ভারতের প্রদেশগুলোতে ছড়িয়ে পড়া বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী আন্দোলনকে দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়ত, কারণ সেক্ষেত্রে ভারতের পক্ষে অঞ্চলটিতে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠানো খুবই কঠিন হয়ে যেত। একইভাবে যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে ভারত সরকারের পক্ষে উত্তর পূর্ব ভারতের সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করাও অত্যন্ত কঠিন হয়ে যেত। সরল ভাষায় বলতে গেলে শিলিগুড়ি করিডোর না থাকলে খুব সম্ভবত উত্তর পূর্ব ভারতীয় প্রদেশগুলো স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো, যেটা হতো দ্বিতীয়বারের মতো ভারত বিভাজন।